এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7। আমি প্রথমে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতির প্রতি গভীর আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। তার পত্নী মীরা ভট্টাচার্য, সন্তান এবং যে পরিজনরা আছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। বিশেষ করে পশ্চিমবাংলার পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, তার যে নেতৃত্ব সারা বাংলায় ছড়িয়ে থাকা হাজার হাজার যে পার্টির সদস্যরা, পার্টির শুভানুধ্যায়ী যারা, তারা মর্ম বেদনায় আহত, স্বজন হারানোর ব্যথায় তারা আহত। আমি তাদের ব্যথা শরীক হচ্ছি। আন্তর্জাতিক পরিস্থিতিতে ক্রমবর্ধমান যে জটিলতা, সেই জটিলতার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাষ্ট্রের যে নানা ধরনের ডেভেলপমেন্টগুলো হচ্ছিল, আমাদের মিটিংয়ে তার আগ্রহ ছিল পি সুন্দররায়। তিনি যখন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সাধারণ সম্পাদক, প্রায় বলা যায় এই সংগঠনটি সর্বভারতীয় ভিত্তিক গড়ে তোলা থেকে আরম্ভ করে তার বিস্তার ঘটাবার জন্য হাতে ধরে ধরে তিনি সেখানে সাহায্য করেছেন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং এই সভায় তিনি থাকতেন। বিরাট বড় একটা ডায়েরিটা, সাধারণ ডায়েরির মতো না, তার জামা প্যান্ট একটু অন্যরকম ছিল, বুক পকেটে ডায়েরি থাকতো, এটা ধরতে পারে এই মাপেই তার বুক পকেট ছিল, যেটা আমাদের জামা কাপড়ের বুক পকেটে এরকম না। এবং এই মিটিং মানে আমরা সবাই ভীত থাকতাম। আগের মিটিংয়ে একটা তথ্য দিলাম, পরের মিটিংয়ে যদি একটু উলট পালট হয় তাহলে ওই ডায়েরিটা খুলে বলতে, তুমি তো এই মিটিংয়ে বলে গেলে, এখন এটা বলছো। কাজে সবাই খুব সতর্ক হয়ে গেছে। তো যাই হোক, বুদ্ধদার আগ্রহের বিষয় ছিল, মিটিংয়ে তো উপস্থিত ছিলেন পিএস, আমরা পিএসই বলতাম তাকে, আন্তর্জাতিক বিষয় অমুক জায়গার তমুক জায়গার ঘটনাগুলি নিয়ে তিনি কি বলেছেন, তার কি মন্তব্য, এটা জানবার জন্য তার একটা প্রচণ্ড আগ্রহ সেখানে লক্ষ্য করতাম। তিনি আমাদের সাংগঠনিক বিষয় নিয়ে কোনো হস্তক্ষেপ করতেন না, এটা তার অভ্যাস হচ্ছিল না। সহযোগী নিয়ে কোনো সন্দেহ নাই। আমি একটা এই গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখ করার চেষ্টা করলাম, আমি এটা অন্য অনেকের মধ্যেই দেখি। মিটিং গেছেন, শেষ হয়েছে, এই সিদ্ধান্ত, বাস তাতে শেষ হয়ে গেল। তার মধ্যে ছাত্র আন্দোলনের কর্মীরা, যুব আন্দোলনের সংগঠন, অথচ এই সবাই কি সুন্দর একই বলছে। এর থেকে বুঝতে হবে তার আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে চোখ কান খোলা রেখে সব বিষয়ের গভীরে গিয়ে তার যথার্থতা উপলব্ধি করবার ক্ষেত্রে তার যে রাজনৈতিক অবস্থান, অবশ্যই তিনি তখন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সদস্য, সেই অবস্থানটা বুঝে নেওয়ার চেষ্টা করতেন, যার প্রেক্ষাপটে পশ্চিমবাংলার বুকে ছাত্র আন্দোলন, যুব আন্দোলন বিকশিত করার ক্ষেত্রে তিনি সেই সময়টা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। লড়াই হচ্ছে একদিকে সিপিআইয়ের সাথে, লড়াই হচ্ছে আরেকদিকে নকশালবাদী আন্দোলনের সাথে। এই দুই দিক থেকে বামপন্থী বিচ্যুতি, একটা দক্ষিণপন্থার বিচ্যুতি আর একটা বামপন্থার অতিভাবের বিচ্যুতি, এই দুটোকে আইডিওলজিক্যালি পলিটিক্যালি কাউন্টার করা, মোকাবেলা করতে গেলে আন্তর্জাতিক প্রেক্ষাপটটা পরিষ্কার থাকা দরকার। আমি তখন বুঝবার চেষ্টা করতাম বুদ্ধদা এটার জন্য এত আগ্রহী কেন, আর এটা হচ্ছে আমার নিজের বিশ্লেষণ, হয়তো এটাই তার মূল কারণ। এখন আমার যেটা মনে আছে, সম্ভবত 1971 সাল ডিওয়াইফের, এটা সম্ভবত সম্মেলন না, তখন তো কাউন্সিল ছিল, এটা এই ধরনের কোনো একটা কমিটির খুব বড় ধরনের সভা অথবা সম্মেলন হতে পারে। কোথায় হবে, আমি ত্রিপুরার কথা বলছি। তো ওটা সোনামুড়াকে দায়িত্ব দেওয়া হলো। সোনামুড়া ঠিক করলো মেলাগড়ের নীলমহলে হবে। নীলমহলে কিন্তু থাকা, খাওয়া, ঘুমানোর কোনো ব্যবস্থা নেই, এটা একটা পর্যটন কেন্দ্রের মতো, এবং কেউ নিয়ন্ত্রণ করছে ঘটনাটা। সরকার তো তখন ছিল, সেই সময়ে কংগ্রেস সরকার ছিল। তো এই জায়গাটা দেখা গেল সোনামুড়া কমরেড আলোচনা করলো, মেলাঘরের কমরেডদের সাথে আলোচনা করলো। সুবলরুদ্র তখন খুব সক্রিয় এবং সাহসী, যে কোনো রকম ঝুঁকি নিতে তিনি বরাবরই একটু অভ্যস্ত।
বললো না আমরা এখানেই করবো। তখন কিন্তু বাংলাদেশের যুদ্ধ চলছে এবং আমাদের যে সমস্ত মহকুমাগুলিতে বাংলাদেশের মানুষরা হাজারে হাজারে এসে আশ্রয় নিয়েছিলেন, তার মধ্যে অন্যতম ছিল সোনামুড়া। এবং সোনামুড়ায় শুধু অবস্থান না, ওখানে অস্ত্রের ট্রেনিংয়ের জায়গা ছিল। যাই হোক, তো সেই জায়গাটা বাছাই করে হয়েছে, ঠিক আছে। সেই সভা শেষ করার পর বিকেলবেলা যখন আমরা এই জল অতিক্রম করে আসলাম মেলাঘর বাজারে, গাড়ি পাওয়া যাচ্ছে না। তখন গাড়ি পাওয়া খুব ককবরে বসে, তার ডাইলেক্টটা কি হবে, রোমান হবে না বাংলা হবে? তখন দশরথ নাই, দশরথ জীবৎকালেই এর উপর আপনার আইডিওলজিক্যাল ডিবেট, পলিটিক্যাল ডিবেট করে সেই সময় গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে বাংলাই হবে ডাইলেক্ট, সেইভাবে বইও লিখতে শুরু করে। কিন্তু আমাদের এখানে অলরেডি তখন উঠে গেছে রোমান হবে। এই অবস্থাতে দশরথ থাকতেই এই প্রশ্ন উঠেছিল। তখন আমাদের আলাপ আলোচনার ভিত্তিতে দশরথদের সময়ই বলা হয়েছে আমরা সরকার থেকে মনে করছি বাংলায় ডাইলেক্ট করা উচিত। কেউ যদি রোমান করতে চান আমাদের কোনো আপত্তি নেই, যারা রোমান করতে চান রোমান হবে, যারা বাংলা নিতে চান তারা বাংলা নেবেন। এটা আপত্তি কিছু নেই, জবরদস্তি করে ডাইলেক্ট ঠিক করা যায় না, এটা মানুষের জীবনের অভিজ্ঞতায় ঠিক করবে। যাই হোক, দশরথ চলে গেছেন এবং এটা তো বাড়তে শুরু করলো এবং বিশেষ করে উপজাতি অংশের মধ্যে বিভাজন তৈরি করার লোককে তারা এগুলি করেছে না করছে এগুলি নিয়ে এখন সময় দিতে আমি চাই। এই পরিস্থিতি আমরা ঠিক করলাম যে এটার উপর একটা ভালো অন্তর্ভিত্তিক দৃষ্টি দিয়ে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ইন্টারন্যাশনাল প্রেক্ষাপটে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের অভিজ্ঞতাকে সামনে রেখে একটা পরামর্শ আমাদের পাওয়া দরকার। সেই সময় আবার বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে কথা হলো, আমরা এরকম একটা কমিশন করতে চাইছি, কাকে আনতে পারবো? তিনি মুহূর্তের মধ্যে বললেন ভাষার প্রশ্ন তো পবিত্র সরকারের কোনো বিকল্প নাই। আপনারা যারা পুরনো মানুষ, যারা খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই তার নাম জানবেন, নতুন যারা তারা হয়তো কিন্তু নাও জানতে পারেন। যে অসাধারণ হবে এবং এই সম্পর্কে সুনীতি চট্টোপাধ্যায়ের পর এই সমসাময়িক সময় যারা আছেন তার মধ্যে তিনি, তার কোনো বিকল্প নাই। আমি বললাম তাহলে তাকে কি করে যোগাযোগ করবো? ওনাকে আমি জানি, বলছে না তোমরা আমরা ফর্মালি চিঠি দাও, কথা বলো, আমি কথা বলো। উনি এক কথা পরিশ্রম করেছেন, রিপোর্ট দিয়েছেন, কিন্তু যদিও রিপোর্টে সুনির্দিষ্টভাবে যে রোমান হবে না বাংলা হবে কোনোটাই বলেননি, কিন্তু তার উভয়ের পক্ষে বিপক্ষে নানা যুক্তিগুলো, নানা দিক থেকে যে কথাবার্তাগুলি উঠে এসেছিল, এই সমস্ত বিষয়গুলি তিনি সেখানে উপস্থিত করে আমাদের যে অবস্থান ছিল মানুষ জীবনের অভিজ্ঞতা ঠিক করে ডাইরেক্টটা কি হবে সেই অবস্থানটিকে এখন আমরা মেনটেন করছি। এই পবিত্র সরকারের রিপোর্ট কিছুদিন আগেও একবার তাকে আনা হয়েছিল, এই নিয়ে হয়তো বর্তমান সবাই কিছু কথাবার্তা বলে থাকতে পারে, যদিও তার সাথে আমাদের কোনো এই সময় কথাবার্তা বলার সুযোগ হয়নি। তো এটা মানে প্রতিনিয়ত যে কোনো বিষয়ে আমরা সাহায্য করার যাচনা করেছি। বুদ্ধদেব ভট্টাচার্য এটা পশ্চিমবাংলার পার্টি তো, তিনি তো দেখতে দেখতে বড় হয়েছেন কিভাবে গোটা পশ্চিমবাংলার পার্টি ত্রিপুরার পাশে দাঁড়িয়ে সাহায্য করেছে। এটা দেখে দেখেই এই ত্রিপুরার যখন যে কোনো আবেদন সেখানে সাড়া দেওয়ার ক্ষেত্রে বুদ্ধদেব ভট্টাচার্য গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু সেখানে নেওয়ার চেষ্টা করতেন। আমার মনে আছে নির্বাচনের সময় তো আসেনি, এসছেন এই সার্কিট হাউসে, তখন তার যে নতুন একটা এনক্লেভ হয়েছে, সেখানে তার থাকার ব্যবস্থা, তার সঙ্গে অভিক ছিল, আমার এখনো মনে আছে। আমাদের ত্রিপুরার বিধানসভা নির্বাচন হবে, পশ্চিমবাংলার পার্টি সাহায্য করবে, এটা তো হতেই পারে না। ওখান থেকেই বেশিরভাগ টাকা আমাদের এখানে আসতো। পোস্টারটা একসময় পুরোটা পশ্চিমবাংলার পার্টির সাথে টুপি বিনা পয়সায় পাঠাতো, তারপরে একসময় লাল ফ্ল্যাগ দিতে আরম্ভ করলো। বক্তারা যারা আসতেন যেতেন তার কোনো ভাড়া আমাদের কাছে দিত না। আমি এগুলো বলছি, অনেকের এগুলো জানা নেই। ওয়েস্ট বেঙ্গল পার্টি যদি এভাবে প্রথম থেকে, তখন প্রমোদ দাসগুপ্ত ছিলেন পলিট ব্যুরো মেম্বার, অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল পার্টির তখনকার সম্পাদক, তখন সেন্ট্রাল কমিটির পক্ষে, পলিট ব্যুরোর পক্ষে ত্রিপুরাকে তিনি তখন নিয়মিতভাবে সাহায্য করতেন। এইভাবে পশ্চিমবাংলার পার্টি তখন আমাদের সাহায্য করতেন। তো যাই হোক, আমরা যখনই যে নেতাকে আবেদন করতাম আমাদের ত্রিপুরা আসার জন্য, জ্যোতিবাবু, বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে কেউ অস্বীকার করতেন না, দুদিন আগে অথবা দুদিন পর, এইভাবে তারা ছুটে আসতেন।
এখানে আসছিলেন বক্তৃতা করতে, আমাকে জিজ্ঞেস করছেন কতক্ষণ বলবো, যতক্ষণ খুশি বলবেন। বলে এটা কোনো কথা হলো নাকি, এতক্ষণ মানুষ থাকবে, আপনি শেষ অবধি থাকবে, আপনি বলুন। তারপর না বলো 10 মিনিট 15 মিনিট 20 মিনিট, আমি বললাম অন্তত আধা ঘন্টা তো বলবেন, আপনি বলুন, তারপর আমি ঠিক করবো আমি কি বলবো আপনার বলার পর। তাতে মানে বিমানরা যেভাবে বললেন এই বুদ্ধতাকে নিয়ে যুক্ত ত্রিপুরার অভিজ্ঞতাগুলো একটার পর একটা কিন্তু আমার ভেসে উঠছে, সেগুলোই আপনাদের কাছে যতটা মনে আসছে ততটা আমি আপনাদের সঙ্গে করবার চেষ্টা করছি। এই তো অভিজ্ঞতা। এখন আমাদের এখানে বামফ্রন্ট সরকার তৈরি হয়েছে, অসাধারণ ঘটনা। তারপর বিশেষ করে দ্বিতীয় বামফ্রন্ট সরকার যখন আসলো, সন্ত্রাসবাদী তৎপরতা প্রচণ্ডভাবে বাড়তে শুরু করলো। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন যদিও বুদ্ধদা মন্ত্রিসহ আছেন। এই পরিস্থিতিতে আলোচনা হলো আমাদের যে ত্রিপুরা সরকারের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন, কারণ কেন্দ্র কোনো সাহায্য করছে না। তখন বাউন্ডারি সমস্ত ওপেন, সন্ত্রাসবাদীদের ঘাঁটি বাংলাদেশে, ফোর্স চাই, ত্রিপুরার ফোর্স কম, পুলিশ কম, আর তখন হচ্ছে আপনার 303, 303, হ্যাঁ, আর অন্য কোনো আধুনিক অস্ত্র নাই। এই পরিস্থিতিতে সন্ত্রাসবাদীদের হাতে অনেক উন্নত মানের অস্ত্র, একে মোকাবেলা করতে গেলে পরে প্রথম মানে হিউম্যান স্ট্রেংথ বাড়াতে হবে, তার সঙ্গে আর্মস চাই। কেন্দ্র তো দিচ্ছে না, তাহলে কি করতে হবে? যদিও ওর সঙ্গে কথা বলে নিবেদা মুখ্যমন্ত্রী হিসেবে যদিও ওর সঙ্গে কথা বলেছেন, পার্টিরও তারা দুজনেই নেতা, যদিও বলছেন ঠিক আছে আমাদের একটু সময় দিন, হ্যাঁ, যতটা চাইছেন ততটা না করলে অন্তত 1 ব্যাটালিয়ন তো দেবো, আমরা তো নিশ্চিন্ত। তাহলে পশ্চিমবাংলা থেকে অন্তত 1 ব্যাটালিয়ন তো আসছে, পরে দেখা যাবে। তাহলে আমাদের এখানে যাই আছে, এবং তখন একটা পিএসআর ব্যাটালিয়ন মানে রেজ করা হচ্ছে, তখনও পুরোপুরি রেজ হয়নি। তাহলে এটা যদি আসলে সুবিধা হয়। হঠাৎ করে বুদ্ধদার ফোন আসলো, মানে কয়েকদিন যাওয়ার পর বুদ্ধদা ফোন করে বলছে, এবং এই যে মানে আলাপচারিতা চলছে এবং এই যে প্রস্তাবটা করা হবে, এটা করার পেছনেও বুদ্ধদার অ্যাডভাইস ছিল যে যদি ওর সঙ্গে নিবেদাকে কথা বলতে। তো আমরা তো নিশ্চিন্ত যে আসবে, যদি ও যেহেতু বলে দিয়েছেন। তারপরে কিছুদিন যাওয়ার পর বুদ্ধদা ফোন করে বললেন, আমাকেই বলছেন করার জন্য, এবং এই যে কথাটা বলছেন এটা মনে হচ্ছে যে একটা সফট। আমি বললাম কেন, কি হয়েছে বুদ্ধদা? যদি ওকে বলছেন যে দেবেন, বলে হ্যাঁ উনি তো দৃঢ়তা নিয়েই বলেছিলেন, কিন্তু সব যখন রেডি, দুদিন পরে তারা রওনা হলেন, এরকম জায়গায় ডিজি আসুন, কথাবার্তা হলো। ডিজি বললেন মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে, ডিজির নাম আমার জানা নেই, আমি জানবার চেষ্টা করি যে ত্রিপুরায় যা চলছে ওখানে গিয়ে আমাদের কাছে কোনো মানে বাহিনীর সদস্য দুর্ঘটনায় পতিত হয়, তার যদি জীবন যায়, তাহলে এটা তো চরম প্রতিক্রিয়া হবে পশ্চিমবাংলায়। আমাদের পক্ষে তো পুলিশের শৃঙ্খলাকে যে রক্ষা করা কঠিন হবে, এটা আমাদের আইন শৃঙ্খলার সামনে একটা প্রশ্ন তুলতে পারে। নানা রকম কথাবার্তা হয়েছে, যদিও বারবারই চাইছিলেন পাঠাতে, কিন্তু ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ যেখানে আপত্তি করছে, সেই জায়গায় মুখ্যমন্ত্রী তো তার পলিটিক্যাল ডিসিশন সবটা চাপিয়ে দিতে পারেন না, এভাবে তো সরকার চলে না। এই পরিস্থিতিতে যদিও ওকে পিছু করতে হলো, এবং সেই সংবাদ বুদ্ধদার মাধ্যমে আমাদের কাছে আসলো, এবং বুদ্ধদা মর্মাহত, পারলাম না আমরা, এই সময় তোমাদের সাহায্য করা দরকার ছিল, এবং আমাদের এখানকার পুলিশের অফিসাররা যে অবস্থান নিলেন তার জন্য কিন্তু এটা পারলাম না, আমাদের ভুল বুঝো। আমি বলছেন কি আপনি, কেন আপনাদের ভুল বুঝো? আমরা তো যাবো যা বুঝছি কেমন। আর তখন আমাদের এখানে সরকার চলছে, কিছু কিছু কথাবার্তা শুনি, এখানকার প্রশাসনের সঙ্গে যারা যুক্ত তারা কিভাবে কোথায় সাহায্য করছেন, কোথায় নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করছেন। পরবর্তী ঘটনার কথা বলছি, তখন আমাদের সম্ভব আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড জিতেন চৌধুরীর বক্তব্য আপনারা শুনেছেন। অন্য আরেকটা ঢঙে বিমানদা বুদ্ধদার সম্পর্কে তার চাক্ষুষ করা যে জ্বলন্ত জীবন্ত অভিজ্ঞতা, তার সার সংক্ষেপ বুদ্ধদেব ভট্টাচার্যকে বুঝবার জন্য আমাদের সামনে উপস্থিত করেছেন। স্বভাবতই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার পক্ষে কিছু বলতে যাওয়া
নিঃসন্দেহে একটু সমস্যা তো তৈরি হবেই, কিন্তু কথা তো বলতে হবে। আমি যেটা বলবো, বুদ্ধদেব ভট্টাচার্য ত্রিপুরার সাথে তার যে সান্নিধ্য, এটা কিভাবে গড়ে উঠেছে। পশ্চিমবাংলায় সেই সময়ে ছাত্র আন্দোলনের নেতৃত্ব বঙ্গীয় প্রাদেশিক ছাত্র ফেডারেশন, সভাপতি বিমানদার, সম্পাদক ছিলেন সুভাষ চক্রবর্তী, তৃতীয় অন্যতম ছাত্র নেতা শ্যামল চক্রবর্তী, হয় তিনি সহসভাপতি ছিলেন অথবা যুগ্ম সম্পাদক ছিলেন। আর গণতান্ত্রিক যুব ফেডারেশন, তার সভাপতি দীনেশ মজুমদার এবং অন্যতম প্রতিষ্ঠাতা সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্য। সেই সময়ে আমাদের ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশন নানা ভাঙাগড়ার মধ্য দিয়ে রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে, বিশেষ করে কমিউনিস্ট আন্দোলনের যে বিভাজন, নতুন করে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তৈরি হওয়া, এই ছাত্র যুব আন্দোলনের মধ্যে তার প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছিল, সেই প্রেক্ষাপটে ত্রিপুরায় ছাত্র আন্দোলন এটা নবধারায় বিকশিত হচ্ছিল। তার নেতৃত্বে ছিল ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশন। যুব সংগঠন গড়ে তুলবার জন্য সেই সময়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরকম পরিস্থিতিতে আমাদের ত্রিপুরায় ছাত্র সংগঠন এবং আন্দোলনকে সংহত করার ক্ষেত্রে সেই দিনগুলোতে সবচেয়ে বেশি সময় যারা দিয়েছিলেন, তাদের মধ্যে বিমানদার, সুভাষ চক্রবর্তী এবং শ্যামল চক্রবর্তী। আর এই যুব সংগঠনটা গড়ে তোলা থেকে আরম্ভ করে তার বিস্তারের যে প্রাথমিক প্রক্রিয়া, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন দীনেশ মজুমদার এবং তার সঙ্গে সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্য। এর মধ্য দিয়ে যেটা বলতে কোনো দ্বিধা নেই, তৎকালীন পরিস্থিতিতে ত্রিপুরার ছাত্র যুব আন্দোলনের সাথে পশ্চিমবাংলার ছাত্র যুব আন্দোলনের এই যে 5 জনের নাম আমি উল্লেখ করলাম, অন্যদেরকে আমি খাটো করছি না, এদের সাথে আমাদের যে সম্পৃক্ততা, এটা আত্মার আত্মীয়ের মতো। এর মধ্যে কোনো আনুষ্ঠানিকতা ছিল না, কোনো খাত ছিল না। প্রায় এক খেলায় বসে খেতে পারার মতো এরকম একটা পরিমণ্ডল তৈরি হয়েছে। সেই সময় ভারতের ছাত্র ফেডারেশন তৈরি হলো এবং যারা ভারতের ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে ছিলেন, তার মধ্যে আমরা ত্রিপুরা থেকেও 1-2 জন ছিলাম। তো তখন তো যেতে হতো এরোপ্লেনে কলকাতায়, তারপর সেখান থেকে ট্রেন ধরে দেশের যে কোনো জায়গায় মিটিং, দিল্লি সহ। আপাত দৃষ্টিতে মনে হবে খুব সাধারণ ঘটনা, এটা উল্লেখ করার কি আছে? এটা মন মানসিকতা বুঝবার জন্য এটা উল্লেখ করার যথেষ্ট প্রয়োজনীয়তা আছে, তাৎপর্য আছে। আমাদের সময় অনেকেই তো বলতেন, না না এই গাড়িতে যাওয়ার জন্য অপেক্ষা করুন, আর একটা গাড়ি আসুক তারপরে যাবো। কেমন না, ফ্রন্ট সিট না পেলে কি করে যাবো? না, এটা প্রশ্ন না। আমি দ্বিতীয় এই ঘটনাটা এখানে উল্লেখ করলাম ইচ্ছা করে। সরকার তৈরি হয়ে গেছে পশ্চিমবাংলায়, বুদ্ধদেব মন্ত্রী, ত্রিপুরায় নির্বাচন, রাষ্ট্রপতির শাসন। প্রথম যে নির্বাচনী সভা এটা আগরতলা শিশু উদ্যানে। ওরিয়েন্ট বুক সোসাইটিটা যেদিকে, সেদিকে পেছন দিয়ে দুর্গাবাড়ির দিকে মুখ করে ওই মাঠে আমাদের মঞ্চ হয়েছে প্রধান বক্তা জ্যোতি বসু। যার সময় অসাধারণ বক্তৃতা করে গেলেন জ্যোতি বসু। আমার জীবনে শোনা আগের, তৎকালীন, পরবর্তী সময়ে একটা অসাধারণ অন্যতম বক্তৃতা, আউটস্ট্যান্ডিং, আনপ্যারালাল আমার মনে হয়েছে। তিনি শুধু ব্যাখ্যাই করলেন আমরা বামপন্থীরা কেন সরকারে যাই এবং কি করছি আমরা পশ্চিমবাংলায়, আমাদের জীবনধারাটা কিরকম, সরকারটা আমরা কি করে চলে, এটাই ছিল তার মূল বক্তৃতা। আমি একবারে পেছন দিকে বসাচ্ছিলাম,
সমস্তটা বক্তৃতা আমরা শুনলাম, গোটা মিটিংটা স্পেল বাউন্ড হয়ে শুনছিল। এনিহাও উনি একটা মিটিংয়ে এসেছিলেন, তার পক্ষে তখন তো বারবার আসা সম্ভব না। তখন ত্রিপুরায় 10টা মহকুমা, এখন তো 23টা মহকুমা। সেই 10টা মহকুমার মধ্যে বুদ্ধদাকে দুটো মহকুমায় বক্তৃতা করার জন্য ঠিক করা হলো। একটা হচ্ছে অমরপুর আর একটা হচ্ছে কমলপুর। হয় কমলপুরেরটা আগে হবে অথবা অমরপুরেরটা আগে হবে। যাই হোক, আমি কমলপুরের মিটিংয়ের কথা বলছি। কমলপুরে বুদ্ধদার সাথে আমি থাকলাম। ওখানে গিয়ে আপনার আমবাসাতে, এখন যে আমবাসা এটা শহর, পূর্ণ শহর, তখন কিন্তু এরকম ছিল না। তখন বরং আমবাসার আগে যেটা যে ছোট্ট বাজারটা, ওখানে গাড়ি ঘোড়া থামতো, হোটেল টুটেল ছিল, খাওয়াটা হতো, লোকজনের ভিড় বেশি ছিল। আমবাসা তখন ছোট্ট একটা জায়গা, এই আপনার একতলা দুতলা মানে ছোটো ছোটো দোকানঘর, এগুলো সপ্তাহে দুবার বাজার হতো। সেখানে গ্রামের মানুষ আসতেন, জিনিসপত্র কেনা বেচা হতো। ওখানে আমাদের পার্টির একটা অফিস তখন তৈরি হয়েছে, কারণ ওটা একটা সেন্টারের মতো। চারিদিকের গ্রামের লোক যারা আছেন, বিশেষ করে উপজাতি অংশের মানুষ, তাদের মধ্যেই তো আমাদের পার্টি তখন। এই সপ্তাহে দুবার মানে আসেন, এই অফিসটাতে যোগাযোগটা হয়। দীনেশ দা সম্ভবত তখন কমলপুর, অবিভক্ত কমলপুর পার্টির সম্পাদক। তো আমরা প্রথম কথাই ছিল আমরা কমলপুর ঢোকার আগে জন্য ওই অফিসে গিয়ে বসি। তো বুদ্ধদাকে নিয়ে গেছি, আমরা চাটা খাবো। তখন দীনেশ দা এসে বললেন, এখানে তো একটা সমস্যা হয়ে গেছে। কী সমস্যা? হঠাৎ করে এখানে যে ছোটোখাটো কিছু দোকান টোকান আছে, তাদের দোকানের জায়গা নিয়ে গোলমাল হচ্ছে। হ্যাঁ, তারা বলছে তোমরা বেআইনি, তোমরা এখানে থাকতে পারবে না। এই কাগজপত্র নিয়ে সরকারের তরফ থেকে নানা প্রশ্ন তুলছে। ঠিক সেম পার্শ্ববর্তী এলাকায় গরিব অংশের মানুষ, ভূমিহীন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এরকম, অথচ তারা বছরের পর বছর এখানে আছেন। তাহলে কি হয়েছে? মানুষের মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা, একটা সংশয়, কি হবে আমাদের ভবিষ্যৎ। তো ওখানে দীনেশ দ্বারা ঠিক করেছেন মূল মিটিংটা হবে কমলপুর মহকুমা শহরে। ওখানেই বুদ্ধদা প্রধান বক্তা। বলছেন যেহেতু যাচ্ছে তার জন্য চা খাওয়ার ফাঁকে আমরা একটা ছোট্ট মিটিং করবো, অল্প লোক আসবে, এখানে বুদ্ধবাবু কিছু বলবেন। তেমন ঠিক করেছেন, খুব ভালো করেছেন। বুদ্ধদা আমাকে ডেকে বলবেন, আমি বলবো, বেশি সময় তো বলবো না, তুমি উঠে একটা ধমকেশ্বরের বক্তৃতা করো। আমি তার মানেটা কি? ধমকেশ্বরের বক্তৃতা, এরকম বক্তৃতা করতে তো অবস্থাটা আপনি ব্যাপারটা বুঝিয়ে বলুন। এই যে বলল ভোটের মুখে রাষ্ট্রপতি শাসন, হ্যাঁ, তখন কিন্তু আমরা নিশ্চিন্ত না যে আমাদের সরকার তৈরি হতে পারে। করার দিন যখন দুপুর অতিক্রম করছে, তখন সে বুঝলাম যে না, এখানে নতুন সরকার আসছে। তখনও কিন্তু আমাদের ভাবনার মধ্যে এটা নেই। বলছে এটা তো হচ্ছে হুমকি, মানুষদের ভয় দেখানো হচ্ছে। তুমি বক্তৃতা করো, উনি বলে দিচ্ছেন কি বলবো আমি, যে আমরা কিন্তু সরকারে আসছি।